আগের দিন তোদের ছবিটা আঁকিয়েছিলাম না? আচ্ছা আচ্ছা, আগের দিন একটু বলতে ভুলে গেছিলাম। তো সেল ডিভিশন কেন সেলের হওয়ার দরকার সেটা তো জানা দরকার। কেন সেল ডিভিশন করছে কেউ বলতে হবে? কেন সেল ডিভিশন করছে? কেন সেল জোরে জোরে আচ্ছা কত কিছু দেখ, রিজন ফর সেল ডিভিশন কি? ফার্স্ট রিজন হচ্ছে তো নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও মেনটেন। নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও মেনটেন তুই খাতে লিখবি না সব? হ্যাঁ সব মুখে মনে নেই। ওকে দিচ্ছি একটু বাড়াতে ঠিক আছে। নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও মেনটেন। তো এটা যদি সেল হয়, সেল হচ্ছে এটা নিউক্লিয়াস। সাপোজ নিউক্লিয়াসের ভলিউম হচ্ছে তোর এন স্মল এন, নিউক্লিয়াসের ভলিউম হচ্ছে স্মল এন এন, আর তোর সরি ভিএন ভলিউম ভিএন, আর তোর সাইটোপ্লাজমের ভলিউম হচ্ছে ভিসি। ওকে, বা টোটাল সেল ভলিউম হচ্ছে তোর ভি সেল, টোটাল সেল ভলিউম ভি সেল, নিউক্লিয়াসের ভলিউম ভিএন। এবার নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিওটা হচ্ছে তোর, তাহলে কি হবে নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিওটা? ভিএন বাই সাইটোপ্লাজম। এই রেশিওটাকে মেনটেন করার জন্য সেল মেনে ডিভাইড করে। এটা প্রত্যেকটা অর্গানিজম ক্ষেত্রে ডিফার করে। ভিএন বাই ভি সেল মাইনাস ভিএন। ভিএনটা কি? ভিএন ভলিউম অফ নিউক্লিয়াস। আর ভি সেল হচ্ছে ভলিউম অফ দ্য সেল। আর একটা কারণ হচ্ছে ধর নিউক্লিয়াসের সেল বলে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের সারফেস এরিয়া রেশিও মেনটেন করে। মেইনটেনেন্স অফ রেশিও অফ সারফেস এরিয়া। মেইনলি এই দুটো কারণের জন্যই তোর সেলটা ডিভাইড করে। না হলে তো একটা সেলের মধ্যে তো তোর যখন মানে যেটা লাস্টে যেটা হয় সাইটোকাইনেসিস যখন হয় তখন তো একটা সেলের মধ্যে দুটো নিউক্লিয়াস থাকে, সেলটা না ডিভাইড করলেও পারতো, একটা সেলের মধ্যে দুটো করে থাকতে পারতো। এমন একটা সেলের নাম বলতে পারবি যেটা? আচ্ছা একটা কথা বল, তাহলে যদি মনে কর এটা যদি ডিভাইড না করে তাহলে একে কি বলে? আর হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই রেশিওটা কি হবে? মনে কর ডিভাইড করলো মানে সাইটোকাইনেসিস অ্যাবসেন্ট, তাহলে এই রেশিওটা বাড়বে কমবে সেলটা? হ্যাঁ সেলটা বন্ধ পারি করছিস ঠিক একটা কথা বলা হবে। ভি সেল কি? ভি সেল চেঞ্জ হয়েছে না আনচেঞ্জ? ভি সেল কনস্ট্যান্ট। ভি নিউক্লিয়াস কি হয়েছে? নিউক্লিয়াস বেড়েছে। তো এই রেশিওটা কি হবে? তো এখানে সেলের ভলিউম কনস্ট্যান্ট, নিউক্লিয়াসের ভলিউম বেড়েছে, টোটালটা তাহলে বাড়বে ভি সেল। হ্যাঁ, তো রেশিও কি বাড়বে? তো রেশিও গুলো বাড়বে। আমাদের বডিতে যখন ক্যান্সার সেল খুব র্যাপিডলি ডিভাইড করে, জানিস? ক্যান্সার সেল খুব র্যাপিডলি ডিভাইড করে। এই ক্যান্সার সেলের ক্ষেত্রে এই যে সাইটোপ্লাজমিক রেশিওটা, নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিওটা অত্যন্ত বেশি থাকে। এটা একটা ক্যান্সার ইন্ডিকেটিভ ফ্যাক্টর। নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিওটা হাই থাকলে ক্যান্সার কিংবা কোনো রকম প্যাথোলজিক্যাল চেঞ্জেস হচ্ছে বডি, যে কোনো কারণে হতে পারে। একটা হচ্ছে ক্যান্সার। দেখতে পাচ্ছিস রিফ্লেকশন হচ্ছে? রিফ্লেকশন হচ্ছে। অন্যভাবে লিখবো না বলতো, তাহলে রিফ্লেকশন কোনো উপরে এখানে লিখবো না। এই পাশে লিখবে না, এই পাশটা কি বলছিস? উপরে লিখবো না, এই পাশটা না, এই পাশটা লিখবে না। হ্যাঁ এই কাটটা লিখবো না, নিচে এই যেটা এখানে লিখবো না, এখানে লিখবো না, এখানে সেটাই ওকে বলছো। দেখো দেখতে পাচ্ছিস পরিষ্কার দেখা যাচ্ছে তো? আমার যখন মনে হচ্ছে যে এই জায়গাটা একটুখানি অসুবিধা আছে না? ক্যামেরা অফ হয়ে গেলে বলছি।
তোরা দেখতে পাচ্ছিস? ওটা দেখতে পাচ্ছিস? লেখা গেল কি বল? আমি পড়াশোনা এটা লিখে নিয়েছিস কেন কখন বেড়ে যায় লিখে নিয়েছিস? নিউক্লিয়াস সার্কুলার কখন বেড়ে যায়? ক্যান্সার হলে ক্যান্সার। আচ্ছা আগে একটা ডায়াগ্রাম লিখেছিলাম, ওই ডায়াগ্রামটা আবার রাখতে হবে। তোর সেল সাইকেল কি কিভাবে করা যায়? সেল সাইকেল কিভাবে ভাগ করা যায় বল তাকে। তাড়াতাড়ি বল। আর একদিন বলেছিলাম একটু, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা এম ফেস। এম ফেস মিন মাইন্ড। ওকে আচ্ছা কোনটা লং কোনটা শর্ট? আগে দিন একটু বলেছিলাম। দশটা বন্ধ করে আচ্ছা ইন্টারফেসটা বড় তাই তো? এটা কতটা সমান? 95। আর এটা ইন মেন ফেস less than 5% or 5%. ওকে ইন্টারফেসকে ডিভাইড করা যায়? G1S G2 তোর ওখানে দেখতে পাচ্ছিস না? শিওর দেখতে পাচ্ছিস না? আমার পিছন দেখছিস তো? কি করে দেখবি? এখানে দেখতে পাচ্ছিস? আমি যখন এভাবে নিচ্ছি কি করে দেখছিস? আরে তুমি শৈলে তো দেখা যায়। একটু শুনে বসে দেখি। ওইখানে খেলাতেই বসে ওই নিচে নিয়ে যাবো ওই দিন থেকে। এখানে ওটা না রাখি। তুই আগে সরে বস। তো দেখতে সমস্যা হচ্ছে না জন্য তুই নড় সবকিছু নড়া মন নড়া ক্যামেরা নাড়া। আচ্ছা G1S G2 আরেকটা ফেজ আছে G0 ফেজ। আচ্ছা আর এই ফেজটা কি? এম ফেজের মধ্যে কি কি থাকে? ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের মধ্যে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ আর টেলোফেজ বা টেলোফেজ। এদিকটা মুছে দিলাম। ছবিটা আঁকবো, ছবির মধ্যে আমরা ইন্টারফেস নিয়ে আলোচনা করব। ছবিটা একটু বড় করে আনি। হ্যাঁ একটা বড় করে ছবিটা বেশ। এদিকটা মোছা হয়ে গেছে? লেখা হয়ে গেছে? পড়ে আসিস একদিন পড়েছি। বুঝে দেবো নিজেই পারবি লিখতে। আমি আবার বলছি তাই বলে। গোল হয়ে গেছে, আপেল হয়ে গেছে। এই ফেজটার নাম কি? এটা তোরা কিন্তু এই নামগুলো তোরা মাঝখানে লিখবি না, ওই নামগুলো তোরা মাঝখানে লিখিস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ছবিটা বড় করে আর ছবির মাঝখানে এই নামগুলো তোরা লিখবি না, কারণ এর মধ্যে এইগুলো ক্যারেক্টারিস্টিক্স লিখবো। ক্যারেক্টারিস্টিক্স লিখিস না, আমি বললাম একটা পেজে ছবিটা জাস্ট বড় করে আঁক।
এইটার যে কোয়াড্রেন্টটা এটা বড় করে করবি, এর মধ্যে এই স্পেসগুলো ক্যারেক্টারিস্টিক্স লিখবি। কতবার হবে? আমার লেখা আচ্ছা একটা করে লিখে না G1 দিয়ে তারপর তুই যেটা কমফর্টেবল করিস কর। আমি এটার মধ্যে লিখবো, তোরা কিন্তু আলাদা করে লিখে নিস। এটা এটার নাম কি? এটার নাম কি? এটা প্রফেস, এটা মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস, এটা সাইটোফেস। এবার দেখ, তো ইন্টারফেসের ভাগ হচ্ছে G1 S G2। ইন্টারফেস, তাহলে ইন্টারফেসের হচ্ছে মেইন ক্যারেক্টারিস্টিক্স কি জানিস? ইন্টারফেসের হচ্ছে মেইন ক্যারেক্টারিস্টিক্স মোস্ট প্রলং ফেজ। জানিস তো মোস্ট প্রলং ফেজ ইন্টারফেসের বলছি, ইন্টারফেস। আচ্ছা কে বলতে হবে এই ফেজটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? মানে ইন্টারফেসটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ? মোস্ট অ্যাক্টিভ। কেন অ্যাক্টিভ? মোস্ট অ্যাক্টিভ কেন? মোস্ট অ্যাক্টিভ কেন? সেল, হ্যাঁ সেল গ্রোথ হয়, প্রোটিন সিনথেসিস হয়। কেন প্রোটিন সিনথেসিস হয় ইন্টারফেসে? হ্যাঁ মানে এটা মাইটোটিক ডিভিশন হওয়ার জন্য। তো এগুলোতে জাস্ট ফুড রিজার্ভ তৈরি করে, এই জন্য সব কিছু হয়। সব এটা নামের মধ্যে আছে G1 S G2। S মানে সিনথেসিস, সিনথেসিস মানে ডিএনএ সিনথেসিস। ওকে, এবার মোস্ট তাহলে প্রলং ফেজ আর মোস্ট অ্যাক্টিভ ফেজ, মোস্ট অ্যাক্টিভ। আর ইট ইজ অলসো কল্ড রেস্টিং ফেজ। তো এটা খুব কনফিউজিং একটা ফেজ যে ইন্টারফেসকে আমরা বলছি একদিকে রেস্টিং ফেজ, আবার একদিকে ইন্টারফেসকে বলছি মোস্ট অ্যাক্টিভ ফেজ। রেস্টিং ফেজ কেন বলা হয়? তার কারণ কেন রেস্টিং ফেজ বলা হয়? কেন বলা হয়? রেস্টিং কেন বলা হয়? সেল ডিভিশন হয় না, নো সেল ডিভিশন, এই জন্য রেস্টিং ফেজ। আর মোস্ট অ্যাক্টিভ কেন? কারণ সেল ডিভিশনের জন্য জরুরি সবকিছু এখানে সিনথেসিস করে। পাশে লিখে নিব কেন রেস্টিং ফেজ বলছি। কেউ ডাকছেন যদি একটু দিন। মোস্ট অ্যাক্টিভ ফেজ আর রেস্টিং ফেজ। G1 ফেজের বৈশিষ্ট্যগুলো লিখি। কি কি হয় G1 ফেজে? G1 ফেজ মিন্স হচ্ছে গ্রোথ ওয়ান ফেজ, গ্রোথ ওয়ান ফেজ, G1 ফেজ। দ্য ফার্স্ট পয়েন্ট। তাহলে গ্রোথ করার জন্য ফার্স্টে কি লাগবে? ভালো করে ভাব। S ফেজে কি হবে? সিনথেসিস হবে অফ ডিএনএ। S মিন্স সিনথেসিস, ওকে? S মিন্স সিনথেসিস অফ ডিএনএ। তাহলে ডিএনএ সিনথেসিস করার জন্য যা যা লাগবে সেগুলো নিশ্চয়ই G1 ফেজে তৈরি হবে। তাহলে G1 ফেজে কি কি তৈরি হবে? হিস্টোন, তারপরে আর ডিএনএ তৈরি হওয়ার জন্য ডিএনএ বেসিক স্ট্রাকচার কি? ডিএনএ তৈরি করতে বেশি কি লাগে? নিউক্লিওটাইড সিনথেসিস হবে। আর কি তৈরি হবে? আরএনএ তৈরি হবে, অ্যামিনো অ্যাসিড তৈরি হবে। আর এগুলো তৈরি হবে মেনলি। এটিপি তৈরি হবে, কারণ ডিএনএ সিনথেসিস করতে গেলে এনার্জি লাগবে, এনার্জির জন্য এটিপি তৈরি হবে। তাহলে এগুলো সিনথেসিস হবে G1 ফেজে। এটা G1 ফেজ চলছে। হলো তো মোস্ট ইম্পর্ট স্টার দিয়ে মোস্ট সেল অর্গানলি ডিভাইডস। এই ফেজটায় মোস্ট সেল অর্গানলি ডিভাইড করে, কিছু কিছু ছাড়া এক্সেপশন আছে। এক্সেপশনস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। এক্সেপশনস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। G1 ফেজে কারা ডিভাইড করে না? সব সেল অর্গানলি G1 ফেজে ডিভাইড করে, এক্সেপ্ট সেন্ট্রোসোম আর গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, আর ক্লোরোপ্লাস্ট। এগুলো গ্রো করে না। G1 ফেজটা কার কার মধ্যে আসে? G1 ফেজ স্টার্টিং অফ ইন বিটুইন কার কার মধ্যে আসে?
ইনফেজার এস হ্যাঁ ইনফেজার আর হিস্টোন নিউক্লিয়ার মোস্ট অর্গানিক ডিভাইস সেন্ট্রোসোম Golgi body, mitochondria, chloroplast, they don't divide. They exception. এগুলো ডিভাইড করে না। আচ্ছা আরেকটা কথা বল, G1 ফেজে নিউক্লিয়াসের সাইজে কি চেঞ্জ হতে পারে? আইডিয়া G1 ফেজে তো হিস্টোন তৈরি হচ্ছে, নিউক্লিওটাইড তৈরি হচ্ছে। আমি বলছি যে নিউক্লিয়াস যেটা, নিউক্লিয়াসে কোনো চেঞ্জ হতে পারে সাইজে? সেটা নিউক্লিয়াস চেঞ্জ হতে পারে? পারে পারে না পারে না? পারে কেন পারে না কেন পারে না? সেল ডিভিশন কি চলছে? একটা কথা বলতে ডিএনএ কন্টেন্ট ডবল হচ্ছে না, ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে মানে ডিএনএ দুটো খুব খুলছে তো ফুলের জায়গাটা বেশি গেছে। এবার আমাকে বল নিউক্লিয়াসটা আকার বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, কারণ ডিএনএ তো এখানে রেপ্লিকেশন হবে। হ্যাঁ ডিএনএ রেপ্লিকেশন হবে, তার জন্য ডিএনএ কে একদম জাস্ট সিম্পল চেনে খুলতে হবে। চেনে খুলতে গেলে বেশি জায়গা লাগবে, বেশি জায়গা লাগতে গেলে নিউক্লিয়াস সাইজটা কি হতে হবে? বড় হতে হবে। তাহলে নিউক্লিয়াসের সাইজ হ্যাঁ নিউক্লিয়াসের সাইজ ইনক্রিজ করে। এই এখানে আমি জীবন থেকে লিখেছিলাম, হিস্টোন লিখেছিলাম, হিস্টোন বলি জীবনের লিখেছিলাম না। হিস্টোন হয় না, হিস্টোন তৈরি হয় না জীবন বলছে। তারপরে অবশ্যই বুঝতে পারছি জীবন থেকে কি তৈরি হয়, কারণ জীবন থেকে সব মাল মেটেরিয়াল জমা করছে ডিএনএ সিনথেসিস করবে বলে। এইগুলো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কি হয় না জীবন। আচ্ছা এস ফেজ, তাহলে এবার এস ফেজ তো মানে কি? এস ফেজের ফুল ফর্ম সিনথেসিস ফেজ। তাহলে কি সিনথেসিস হয়? ডিএনএ সিনথেসিস হয়, এটা এস ফেজ। ডিএনএ সিনথেসিস, ডিএনএ সিনথেসিসের জন্য তো ডিএনএ কে আগে দিন বলছিলাম যখন ক্রোমোজোম পড়াচ্ছিলাম, ডিএনএ কে প্যাকেজিং করতে কি লাগে? হিস্টোন করতে, মানে হিস্টোন অক্টামার সিনথেসিস হয়। হিস্টোন অক্টামার কি কি থাকে? H1, H2A, H2A, H3, কোনটা লিঙ্কার হিসেবে কাজ করে? H1। টোটাল একটা পেয়ারে কতগুলো বেস পেয়ার থাকে? নিউক্লিয়াসের সাইজ এখানে জায়গা নেই বলে লিখতে পারি। নিউক্লিয়াস কত থাকে বললে? 280। লিঙ্কারে কত থাকে? 80। আর এই একটা টার্নে একটা নাম আছে এই স্ট্রাকচারটা, নাম আছে। এটা অক্টামার, এটা লিঙ্কার, অক্টামার লিঙ্কার। বিটস অন স্ট্রিং বলেছিলাম না? বিটস অন স্ট্রিং আরে তুই মনে দেখেছিলি? বিটস অন স্ট্রিং। ডিএনএ সিনথেসিস হয়, হিস্টোন অক্টামার সিনথেসিস হয়। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এই পেজে সেন্ট্রিওল ডুপ্লিকেশন হয়। স্ট্রিং মালা দড়ি সেন্ট্রিওল ডুপ্লিকেশন ইজ হ্যাভিং কোথায়? সেন্ট্রিওল ডুপ্লিকেশন কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। সেন্ট্রিওল ডুপ্লিকেশন ইন সাইটোপ্লাজম, এগুলো মেইন পয়েন্ট নেই। আচ্ছা ডিএনএ কন্টেন্ট তাহলে কি হবে? ডিএনএ সিনথেসিসের ডিএনএ কন্টেন্ট ডাবল হয়ে যাবে। মনে কর সাপোজ কোন একটা সেলে 2C ডিএনএ আছে, সি ইজ ইউনিট, 4C হয়ে যাবে। 2C আমি কিন্তু এখানে অঙ্ক করে বুঝতে পারবো, আরো করে বুঝতে যাবে। 2C ডিএনএ বিকাম 4C ডিএনএ। 4C is a unit, nothing else. আচ্ছা ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোম মনে কর 2 আছে, ক্রোমোজোম 2 এর ক্রোমোজোম আনচেঞ্জ স্যার। কেন ক্রোমোজোম আনচেঞ্জ থাকবে? ক্রোমোজোম আনচেঞ্জ থাকবে না
কোনগুলো আনসেফ থাকবে না, ডিএনএ চেঞ্জ হচ্ছে, কোনগুলো আনসেফ থাকবে না। ক্রোমোজোমটা তো মানে খুলছে, ইয়ে তো হচ্ছে না। ওটা ক্রোমাটিনের ওটা মধ্যে ডিএনএ খুলছে শুধু একটা। ক্রোমোজোমের সংখ্যা কত চেঞ্জ হচ্ছে? এটা ফেলছে। এটা কোন কেস হচ্ছে? এটা কি হয়? প্রাইমারি চেঞ্জ হচ্ছে না। আর তাছাড়া ধর ভালো করে দেখ, একটা ডিএনএ আগেদিন বলেছিলাম, তারপর এটা একটা ক্রোমাটিড, ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ক্রোমাটিড থাকে, এই একটা ক্রোমাটিড আর এই একটা ক্রোমাটিড, এই দুটো মাঝখান থেকে এগুলো জয়েন করে বাইরে দেখো সেন্ট্রোমিয়ার, ঠিক আছে? এই যে এই একটা যেটা ক্রোমাটিড, ওয়ান ক্রোমাটিড হ্যাজ ওয়ান সি ডিএনএ, মানে একটা ক্রোমাটিডের একটা ডিএনএ, মানে একটা ডিএনএ টোটাল আজকে বিটজন স্ট্রিং এ প্যাকেজিং হয়, বিটজন স্ট্রিং প্যাকেজিং এর পর ওরা আরো 12 দিয়ে কনডেন্স করে, বুঝতে পারছিস? একটা ডিএনএ, মানুষের একটা ডিএনএ লেন্থ হবে, সিঙ্গেল ডিএনএ লেন্থ হবে প্রায় 2 মিটারের বেশি, 2 মিটারের বেশি। এই একটা ডিএনএ, এই একটা ক্রোমাটিডের মধ্যে কনডেন্স করে, ফার্স্টে বিটজন স্ট্রিং হয়, তারপর সেকেন্ডারি প্যাকেজিং হয়, মানে দেখো আর্জিনিন লাইসিন ছোট ছোট হয়ে এই একটা তৈরি করে পেছন পেছন। এর মধ্যে একটা ডিএনএ, এর মধ্যে একটা ডিএনএ, কারণ এটাকে বলছি 2C ডিএনএ, 2C ডিএনএ হলো, এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, 2C ডিএনএ হলো। এবার যখন ডিএনএ সিনথেসিস হচ্ছে, তো এইটার একটা রেপ্লিকেশন হচ্ছে, এইটার একটা রেপ্লিকেশন হচ্ছে, এইখানে 1C ডিএনএ বিকাম 2C ডিএনএ, এটা 1C ডিএনএ বিকাম 2C ডিএনএ, কিন্তু ক্রোমোজোম তো কিছু চেঞ্জ হচ্ছে না, ক্রোমোজোম তো চেঞ্জ হচ্ছে, তাহলে টোটাল ডিএনএ সংখ্যা কত হচ্ছে? 4C, কিন্তু নাম্বার অফ ক্রোমোজোম কি চেঞ্জ হয়েছে? নাম্বার অফ ক্রোমোজোম 2 বিকাম 2। বুঝলি কেন 4C হয়, কেন 2C থেকে? তুই লিখছিস না এগুলো, ভুলে যাবি সব। লিখেছি তো, আর কতবার এই ক্রোমাটিকের কনসেপ্টটা যাতে খুব ক্লিয়ার থাকে, আমি তুমি ক্রোমাটিক একটা কোশ্চেন দিয়েছে পরের দিন, কোশ্চেনটা আমার তো না, কোশ্চেনটা প্রিভিয়াস ছিল, পরের দিন পুরো এনসিআরটি থেকে ফ্ল্যাট কোশ্চেন হবে, ফ্ল্যাট, তোরা যদি সিটটা পাস, সিটটার দাম দেখলাম কত, 100 টাকা, ফ্ল্যাট কোশ্চেন হবে, ফ্ল্যাট সিরিয়াস হচ্ছে, ফ্ল্যাট একটা ওয়ার্ড থেকে না, একটা আমরা তৈরি করি, ফ্ল্যাট সবাই সবাইকে দেওয়া যাবে না, তখন ভাইবা হবে, যে ভাইবাতে পারবে, ভাইবাতে তো সবাই কোনো পেতে দেবো না, একজনকেই পেতে দেবো, যদি সবাই পাই একজনকে দেবো, যে ভাইবা ভালো পারবে। আচ্ছা, তো G2 ফেজকে কি বলে? G2 ফেজ ইজ গ্রোথ 2, গ্রোথ 2 কি থাকে কোশ্চেন? আর যেগুলো জীবন হয় সেগুলো টিবিউলিন সিনথেসিস, টিবিউলিন প্রোটিন কোথা থাকে? মাইক্রোটিবিউল কোথা থাকে? সিলিয়া প্লাজমার, হ্যাঁ সাইটোস্কেলেটন, টিবিউলিন প্রোটিন সিনথেসিস। আচ্ছা, এখানে যেই সেল অর্গানগুলো বলছিলাম না, G1 এ সিনথেসিস হয় না, G1 এ যে বলেছিলাম এগুলো সিনথেসিস হয় না G1 এ, তার মধ্যে সেন্ট্রোজোম তো সিনথেসিস হয়ে গেছে, কোথায় সিনথেসিস হয়ে গেছে? সেন্ট্রোজোম এস এ সিনথেসিস হয়ে গেছে সেন্ট্রোজোম, এটা কিন্তু খুব বললাম, হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেন্ট্রিওল কোথায় সিনথেসিস হয়, এস ফেজে, তাহলে এখানে কি সিনথেসিস হচ্ছে? তো জিবি, ইআর আর মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এবং এই ফেজেও কিছু পরিমাণ প্রোটিন সিনথেসিস হয়, আরএনএ সিনথেসিস হয়। টিবিউলিন প্রোটিন, জিবি, ইআর, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, প্রোটিন আরএনএও সিনথেসিস হয়, এই ফেজেও সিনথেসিস হয়ে যাবে প্রোটিন আরএনএ। কারণ দেখ এই ফেজে তো ডিএনএ সিনথেসিস হয়েছে, এক্স ফেজে ডিএনএ সিনথেসিস হয়েছে, তা ডিএনএ সিনথেসিস হলে ডিএনএ থেকে কি সিনথেসিস হয়? আরএনএ থেকে প্রোটিন, তাহলে এই ফেজে ডিএনএ সিনথেসিস হলে এই ফেজে আরএনএ প্রোটিন সিনথেসিস হবে, আর এই ফেজেও কিন্তু আরএনএ প্রোটিন সিনথেসিস হয়, এই ফেজে আরএনএ প্রোটিন সিনথেসিস হয়, এই ফেজে আরএনএ কেন সিনথেসিস হওয়া দরকার ছিল? পরে সাথে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন আরএনএ লাগে, প্রোটিনটা তৈরি করছে। ডিএনএ রেপ্লিকেশন আরএনএ লাগে কি লাগে না? তোমার ডিএনএ ডিপেন্ডেন্ট আরেকটা আরএনএ প্রাইমার, ডিএনএ রেপ্লিকেশন কখনো নিজে থেকে একা তৈরি হয় না, একটা আরএনএ প্রাইমার লাগে, হ্যাঁ একটা আরএনএ প্রাইমার তো কিন্তু আরএনএ তো লাগবেই, বুঝতে পারলি? সেটা বলছি G1 থেকে পরে আরএনএ তৈরি হচ্ছে। এটা অনেক ডিটেলসে বলা যায়, ঠিক আছে? তোর
এইখানে তো এটুকু যে এরকম মজার মানে রাখ এখানে তো ডিএনএ সিনথেসিস হচ্ছে তো তাহলে ডিএনএ সিনথেসিস তো আরএনএ প্রাইমার লাগে আরএনএ প্রাইমার লাগে তো আরএনএ প্রাইমার লিখে রাখতে হবে আরএনএ প্রাইমার সিনথেসিস হয় যেটা কিনা ডিএনএ সিনথেসিসে হেল্প করে পরীক্ষা যদি অ্যাট্রিবিউটস আসবে না শুধু আরএনএ দেবে আর এইখানে যে আরএনএ সিনথেসিস এটা তো বলতেই পারবে কি আরএনএ সিনথেসিস কি আরএনএ এমআরএনএ এমআরএনএ তো হবে ডিএনএ সিনথেসিস আর ডিএনএ থেকে তো এমআরএনএ সিনথেসিস নামে নি আজকে এইচএনআরএনএ তারপরে আর কি আরএনএ আরে আরএনএ সিনথেসিস হয় তো এখন এত ডিটেলসে পড়িস না এগুলো অনেক কনফিউজিং জিনিস এগুলো তো মলিকুলার জেনেটিক্সের ব্যাপার বুঝলি তো না এবার দেখ এই যে G0 দিয়ে ফেসটা করলাম তো এখন ওখানে হলো G1 এর G2 ক্লিয়ার কি কি সিনথেসিস করবে এবার যদি কিন্তু G0 ফেস বা G0 ফেজ এটা এখানে জায়গা আছে তো এটা জায়গা আছে G0 ফেজ হ্যাঁ এখানে G0 ফেজ এখানে কুইসেন্ট স্টেজ কুইসেন্ট ফেজ মানে কোশ্চেন কুইসেন্ট ফেজ মানে তো এটা অ্যাকচুয়ালি তোর সেল ডিভিশন হয় না তো না কুইসেন্ট স্টেটমেন্ট তো এরকম একটা জিনিস মানে অনেক মানুষকে দেখবি যে ধাক্কা না দিলে কোনো কাজ করে ততক্ষণ থেকে পিছনে এই কাজটা পর বলতে সে কাজটা করে এমনি যদি বসে থাকে তো বসেই থাকে কোনো কাজ করবে কুইসেন্ট মানে তো অনেকটা বাংলার একটা টার্ম আছে ভালো তো কি বলে ওটাকে মানে অকর্মণাকে এটা বলে বাংলায় এমন অকর্মা ঢেকি টাইপের সঙ্গে হ্যাঁ মানে এই স্টেজে যদি কোনো সেল ঢুকে যায় এই স্টেজে যদি কোনো সেল ঢুকে যায় সেই সেলকে যতক্ষণ না ধাক্কা দেওয়া হবে ততক্ষণ বেরোবে বাংলা ক্রুশিয়াল স্টেজ মানে চুপচাপ দিয়ে বসে আছে খাবার দাবার সব খাচ্ছে সব ধ্বংস করছে কিন্তু কোনো কাজ করছে তাহলে এটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ মেটাবলিক্যালি কি বলছি অন্ন ধ্বংস করছে কোনো কাজ করছে না ওর কাজ কি সেল ডিভিশন করে আরে একে যদি খাবার না দেওয়া হয় বেঁচে থাকবে না আচ্ছা তুই কথা বল আমাদের বডির একটা সেল আছে যেটা G0 ফেজে বিলং করে কি নাম নার্ভ সেল নার্ভ সেল যদি খাবার দিস না নার্ভ সেলকে খাবার না দিলে তুই থাকবি বেঁচে তুই মেটাবলিক্যালি অ্যাক্টিভ এটা ভুললে না হয় অকম্মা ডিজিটাল কথা মনে করুন খাবার টাবার নেয় কোনো কাজ করে না মেটাবলিক্যালি অ্যাক্টিভ বাট সেল ডিভিশন হয় না no cell division example nerve cell তাই তো বললাম nerve cell heart cell না heart cell ওরকম ভাবে বলা যায় না আর nerve cell এই এক্সাম্পলটা যেটা এই এক্সাম্পল ঠিক না তোদের কাছে ঠিক এই এক্সাম্পল ঠিক না কারণ nerve cell ডিভাইড করে না এই কথাটাই ভুল nerve cell ডিভাইড করে কোথাকার nerve cell ডিভাইড করে কোথাকার করে জানিস ব্রেনের নার্ভ সেল ডিভাইড করে না ব্রেনের নার্ভ সেল ডিভাইড করে ব্রেন তো লিমিটেড জায়গা লিমিটেড জায়গা যদি ডিভাইড করে কোথায় রাখতে হবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে নার্ভ সেল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেন আর স্পাইনাল কর্ডের যে নার্ভাস সিস্টেম সেইখানে থাকা নার্ভ কখনো ডিভাইড করে না যেদিন থেকে ডিভাইড করতে শুরু করে দেবে সেদিন থেকে উপরে যাওয়ার দিন শুরু ঠিক আছে সেন্ট্রাল নার্ভাস তোকে লিখতে হবে না যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নার্ভ ডিভাইড করে না পেরিফেরাল নার্ভাস সিস্টেমের নার্ভ ডিভাইড করে লাইক তোর যদি অনেকে দেখবি হাত কেটে গেছে অ্যাক্সিডেন্ট হাত পা কেটে গেছে আবার জুড়ে দেয় আবার ঠিক হয়ে যায় অনেকে রিকনস্ট্রাকটিভ সার্জারি করে তো সেখানে যদি নার্ভ যদি নাই যুক্ত নার্ভ যদি আবার না তৈরি হতো তাহলে ওই হাতটা না তৈরি করে অপারেশনের পর ধরে দেখবো তখন এখানে যে একটা কাট লাগাস এখানে আমরা কাট লাগাবো কাটছিস মানে এখানে তো নার্ভ ড্যামেজ হচ্ছে কিছু দূরে তো হচ্ছে এখানে যে তোর স্কিনের উপর যে নার্ভ থাকে ড্যামেজ হচ্ছে তো ওগুলো যদি ঠিক না হতো তাহলে আমরা এখানে টাচ পেতাম সেন্সেশন পেতাম না কিন্তু পাই তো কেটে দিতে পারি দেখি হাতটা কিছুদিন পর ঠিক হয়ে যাবে দেখবি পাবি পেরিফেরাল নার্ভাস সিস্টেমের নার্ভ ডিভাইড করে
সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পড়ে না। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নার্ভ G0 সেলে বিলং করে, G0 ফেজে। নার্ভের মেইন নার্ভ সেলে নিউরনের মেইন ফুট এক্সাক্ট কোশ্চেন। নার্ভ সেলের মেইন ফুড বললাম না, অপরমল ঢেকি শুধু খাবার খায় আর কিছু করে না। খাবারটা কি? বডির কোন খাবারটা নেয় যেটা সবচেয়ে বডিতে বেশি থাকে সেটা ওয়াটার। খাবার কোথায় হলো? বডিতে মেইন সোর্স অফ এনার্জি যেটা কি? মেইন সোর্স অফ এনার্জি বডি অক্সিজেন, কার্বোহাইড্রেট, গ্লুকোজ। আরে তোরা দেখিস নি গ্লুকন ডি খাস না? তো গ্লুকন ডি কেন খাস? নো কমেন্ট, আমার বড় হয়ে গেছে। রোদ থেকে এসে গ্লুকন ডি খেতে বলে, কারণ ব্লাডে গ্লুকোজ কমে যায় রোদ থাকলে। গ্লুকন ডিতে গ্লুকোজ থাকে, রেডি গ্লুকোজ থাকে, যে গ্লুকোজ আমাদের বডিতে ঢুকে। বুঝতে পারলি? খেতে ভালো লাগে তাই। হ্যাঁ লেখা আছে আর্টসে, শোন আর্টসে লেখা সেটা ডিবেট করতে পারে। কারণ দেখ তোর হার্ট সেলের যে ভেন্ট্রিকল থাকে না, যে ভেন্ট্রিকল থাকে, এই ভেন্ট্রিকল গুলোতে ব্লাড পাম্প করে, এখানে তো সেল ডিভাইড করে। আরে বই তো অনেক কিছু ভুল আছে। হ্যাঁ তুই ওই জন্য পড়তে পারিস, তুই এক্সাইটিং পড়তে পারিস, কিন্তু হার্ট সেলের যাদের মনে কর একটু ব্লাড প্রেশার বেশি থাকে তাদের ভাব বেশি করে জোরে জোরে ব্লাড প্রেশার পাম্প করতে। ব্লাড প্রেশার বেশি মানে এইটুকুনি বুঝে না, ব্লাড প্রেশার বেশি মানে তোর ব্লাড হার্ট থেকে বডির অন্য পার্টের পৌঁছাতে বেশি কষ্ট করতে হবে। বেশি কষ্ট করতে হলে পাম্পটাকে বেশি শক্তিশালী হতে হবে। পাম্পটা শক্তিশালী কখন হবে? যখন পাম্পের মাসেলগুলো শক্তিশালী হবে, যখন মাসেলের সংখ্যা বেশি হবে, তখন মাসেল ডিভাইড করে। মানে হার্টে মাসেল ডিভাইড করে। যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের যদি তোর ওই ইকোকার্ডিওগ্রাফি করা যায় তাহলে দেখা যাবে হার্টের থিকনেস বেড়ে গেছে। কোন দিকে তার থিকনেস বেশি থাকে? রাইট না লেফট? কেন? পুরো বাড়িতে পড়া বলবে পড়ে। হার্ট তো এই সাইডে লেখা আছে, কিন্তু হার্ট ওটা ঠিক না। নার্ভটা তাও ঠিক আছে, তাও তো বললাম নার্ভও ভুল আছে। বলা উচিত নার্ভ অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। বুঝে তো এটা? সেল সাইকেল রেগুলেটর।